সেটা হচ্ছে দাদা, ইলেকশনও হয়ে গেল, সবকিছু শেষ হয়ে গেল, ভারতের পরবর্তী পদক্ষেপ কি এবং আমাদের নেত্রী আদৌ ফিরছেন কিনা, ফিরলেই বা কবে নাগাদ ফিরবেন? আমি এখনই দেখিয়ে দিচ্ছি, এটাই দেখিয়েছি আমি, আরো অনেক আছে। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস লিখেছে এখানে, মার্কো রুবিও টু ভিজিট ইন্ডিয়া ভেরি সুন, ট্রাম্প ট্রিপ অলসো অন কার্ড, সেইজ অ্যাম্বাসেডার সার্জিও গোর। আচ্ছা, আজকে বেরিয়েছে এটা। আজকে কি লিখছে? লিখছে ইউএস অ্যাম্বাসেডার টু ইন্ডিয়া সার্জিও গোর সেজ মিটিং বিটুইন প্রাইম মিনিস্টার মোদি অ্যান্ড প্রেসিডেন্ট ট্রাম্প is expected at the right moment. Speaking at India AI Impact Summit, he also welcomed India as a co-founder of Pax Silica initiative, calling the partnership with US limitless. এই রিপোর্টটা অনেক লম্বা রিপোর্ট, মানে পড়তে গেলে পরে এই শেষ হয়ে যাবে আর কি। কিন্তু আমি জিস্টুকু পড়ে যেটুকু আমি বলেছি সেটা হচ্ছে এই যে ভারতের সঙ্গে যে সমস্যাটা, বিবাদমান একটা সমস্যা একটা চলে যাচ্ছে, এন্ডলেস একটা ফাইটিং, একটা ছায়া যুদ্ধ যেটা চলছে, সেটাতে এখন ক্ষান্ত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক ট্যারিফে একটা ধাক্কা, সুপ্রিম কোর্টের ধাক্কা, তারপর দেশের মধ্যে খাদ্যের টান, মূল্য বৃদ্ধি, সবেতে এবার উনি বুঝে গিয়েছেন যে ভারতের সঙ্গে এরকম পাঙ্গা নিয়ে আমি পারবো না। আর ভারত ওই একই জায়গায় দাঁড়িয়ে আছে যে শেখ হাসিনা ইস্যুতে আপনার প্রথম যে বক্তব্য ছিল, সেই বক্তব্যে আপনাকে ফিরতে হবে, যেটা 14ই ফেব্রুয়ারি আপনি সারা বিশ্বের সামনে, ক্যামেরার সামনে বলে দিয়েছিলেন যে মোদি বাংলাদেশ ইস্যুটা দেখবে, কারণ 100 বছরের বেশি সময় ধরে তারা মানে এই সন্ত্রাসবাদের সঙ্গে লড়ে যাচ্ছে। মানে সেই বক্তব্যে আপনাকে ফিরতে হবে, আর যতক্ষণ না পর্যন্ত আপনি তো ওই ট্রেড ডিল টানছে, রাবারের মতো টানছে, গাডার টানছে 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 টানছে, এক সময় ছিঁড়ে যাবে, এরকম অবস্থা হবে। কিন্তু এখনই ট্রেড ডিল এখনই হবে না, তাই ইউএস প্রেসিডেন্ট নিতে আসছেন। ডেট এখনো ঠিক হয়নি। মার্কো রুবিও, আমি তো বলেছিলাম মার্কো রুবিও সামনে মাসে আসবে, মার্কো রুবিও আসছে, এসে ডেট ফেট হয়তো ঠিক হবে। ডেট ঠিক হলে তখন হয়তো একটা বাংলাদেশ সম্পর্কে একটা বড় রকমের সিদ্ধান্ত কিছু হবে, ইউএস এর থেকে একটা সিদ্ধান্ত আসবে। তবে বাংলাদেশের ব্যাপারে এখনো পর্যন্ত কালকে রণধীর জয়সওয়াল পরিষ্কার, ইনক্লুসিভনেস ভারতবর্ষ এখনো চায় এবং ভবিষ্যতেও চাইবে। ইনক্লুসিভনেস কি? ইনক্লুসিভনেস হচ্ছে সমগ্র দলের, রাজনৈতিক দলের ওখানে মানে উপস্থিতি এবং তাদের কার্যক্রম চলতে থাকবে, অবিরাম নিয়মিত কার্যক্রম চলতে থাকবে, সেখানে কোনো বাধা দেওয়া যাবে না। তারপর ভোট হোক না, ভোট হলে আমার তো মনে হয় মাসখানেকের মধ্যে শেখ হাসিনা ঢুকে যাবেন, মাসখানেকের মধ্যে। এখন এই যে কার উপর বরং বলা উচিত বাংলাদেশ কার উপর নির্ভরশীল, দিল্লি না ওয়াশিংটন? না, যেমন বাংলাদেশে বলছে যে যেমন দিল্লি না ঢাকা বাংলাদেশে বলে, তেমনি আপনাদের ইন্ডিয়াতে বলে যে দিল্লি না ওয়াশিংটন। সব না না, আমাদের এখানে বলে না, আমাদের এখানে বলে না, ওয়াশিংটনের নাম আমাদের এখানে ওঠে না। তাহলে চায়নার নাম এটা হচ্ছে বাংলাদেশের বানানো জিনিস, যেমন বানানো জিনিস হয়েছিল যে ভারতীয় সৈন্যরা সাদা পতাকা তুলে পালিয়ে যাচ্ছে সিঁদুরের সময়। না, এটা তো আর বাংলাদেশ, এটা বাংলাদেশি মিডিয়া বলেছিল, আমি নিজে দেখেছি, বাংলাদেশি মিডিয়া বলেছিল, এবং মানে ইউটিউবার তারা বলেছিল। এগুলো করে তো বেশি হচ্ছে কিছু ইউটিউবার যারা মানে ভারত বিরোধী, তারা করে। এখন এগুলো করে তো কিছু হবে না, হবে হচ্ছে যে তোমার সম্পর্কটা উন্নয়ন করতে গেলে দুদেশকেই সমানভাবে এগিয়ে আসতে হবে। দাদা এই যে ফটোগ্রাফি দেখেন,
ভারতে বড় হামলার পরিকল্পনা বাংলাদেশি দেখেছি। হ্যাঁ, এইটা কি এরা কি আসলেই কি এরা বাংলাদেশি নাকি বাংলাদেশি নামধারী? না না, আইডেন্টিফাইড হয়ে গেছে এটা বাংলাদেশ না। কারণ এখন তো রোহিঙ্গারা যে যদি বলে যে আমরা বাংলাদেশি, তাহলে কারো কিছু বলার পাসপোর্ট তো দিয়ে দিয়েছে, রোহিঙ্গাদের তো পাসপোর্ট দিয়ে, অথচ তারা নাগরিক নয়। কি অদ্ভুত কাণ্ড! আমি নাগরিক নই, অথচ আমার বাংলাদেশের পাসপোর্ট রয়েছে। এটা তো ভারী অদ্ভুত। এটা তো হয়েছে, ভারতে হয়েছে এটা, এবং তার আইডেন্টিফাইড হয়েছে। তো এখন তার তদন্ত। এখন এটা কি কোনো অ্যালার্মিং বিষয় নাকি ভারতের জন্য? খুব বড় অবশ্যই অ্যালার্মিং বিষয়, অবশ্যই অ্যালার্মিং বিষয়। কিন্তু শুধু যে বাংলাদেশের জন্য আমাদের এই যে আর্মসের ওপরে, আমাদের ডিফেন্সের ওপরে যে এত জিডিপির ওপরে 15% আমাদের বাড়িয়ে দেওয়া হলো বাজেট, এবং 1.5 লক্ষ কোটি টাকা সরাসরি দেওয়া হয়েছে সেনাবাহিনীর কমান্ডকে, যে তোমাদের জিজ্ঞেস করতে হবে না, যা প্রয়োজন হবে তোমরা কিনে নেবে, তোমরা দরপত্র করে তোমরা কিনে নেবে, গভর্নমেন্টের কোনো অনুমতির প্রয়োজন নেই। সেটা কিন্তু শুধু বাংলাদেশের দিকে চেয়ে নয়, তুমি যত শক্তিশালী হবে তত তোমার শত্রু বাড়বে। ভারত সেটা জানে। এখন এতদিন কি ভারতবর্ষের নাম আসতো না। যখনই সিঁদুরটা হলো না, তখন সারা পৃথিবী বুঝে গেল যে ভারত ভেতরে ভেতরে অনেক দূর এগিয়ে গিয়েছে। তার আগে কিন্তু ভারত কিন্তু প্রকাশ করেনি। চীন যেমন 30 বছর চুপচাপ বসছিল, 30 বছর ধরে নিজের অর্থনীতিকে আগে স্ট্রং করেছে, করে তারপর চীন দাদাগিরি করতে শুরু করেছে। ভারতবর্ষ ওই যদি সিঁদুরটা না হতো, তাহলে আজকেও ভারতবর্ষের উপরে নজরটা পড়তো না। সিঁদুরটা হওয়ার পর তখন বুঝতে পেরেছে যে ভারতীয় অস্ত্র সম্ভার কি আছে। এখনো পুরোটা বার করা হয়নি, এখনো সব বার করা হয়নি, কিছু ভেতরে আছে যেগুলো সিঁদুরে লাগানো হয়নি, ভবিষ্যতের জন্য তোলা আছে। কিছু কিছু নিদর্শন দেওয়া হয়, যেমন 10,000 পাল্লা 13,000 অব্দি, আমাদের নটিক্যাল মাইল অব্দি আমাদের নোটাম জারি করে রাখা হলো। 10,000 পাল্লার মিসাইল ছোড়া হলো সাকসেসফুলি, আকাশ 3। তো তার মানে এগুলো একটা বার্তা। আজকে যদি আমি 10,000 কিলোমিটার যদি সমুদ্রে ফেলতে পারি, তাহলে ওয়াশিংটন ডিসিতে গিয়েও পড়তে পারে। এগুলো হচ্ছে পরোক্ষে বার্তা দেওয়া। তাই শত্রু যত বাড়বে, আরো শত্রু বাড়বে। আজকে ইউরোপ বাধ্য হয়ে ভারতের কাছে এসছে, নইলে যত ডিপ স্টেটের মালগুলো সব তো ইউরোপের পয়সায় হতো। ইউরোপ এদেরকে ফান্ডিং করতো, আমেরিকা এদেরকে ফান্ডিং করতো, সিআইএ এদেরকে ফান্ডিং করতো। আজকে সব ফান্ডিং বন্ধ করে দিয়েছে। এখন আমাদের এখানে মাদ্রাসাগুলো সমস্ত চুপসে গেছে, শুধু ওয়েস্ট বেঙ্গল ছাড়া। তুমি যদি ধরো, ওয়েস্ট বেঙ্গল ছাড়া। আজকে তুমি উত্তরপ্রদেশের দিয়ে খবর নাও, এক্সে ওয়ার্কার একেবারে যত গুন্ডা রাজ ছিল ওখানে, বিহার উত্তরপ্রদেশে পুরো ঠান্ডা বানিয়ে দিয়েছে। এসে পুলিশের কাছে বলতো যে আমাদের অস্ত্র জমা করে দিন, আমাকে অ্যারেস্ট করুন, আমাকে এনকাউন্টার করবেন না। আজকে যদি মোটর জায়গায় যোগী থাকতো, আমি গ্যারান্টি দিয়ে বলছি, বাংলাদেশের বুকে কিন্তু এতক্ষণে কিন্তু মিসাইল পড়ে যেত। মোদিজির অসম্ভব ধৈর্য, এবং তিনি মানুষকে সুযোগ দেন শোধরাবার। কিন্তু যদি না শোধরায়, পাকিস্তানকে এতদিন ধরে সুযোগ দিয়েছেন, উনি নিজে গিয়েছেন বিনা আমন্ত্রিত হয়ে, উনি নিজে কিন্তু নওয়াজ শরীফের নাতনির বিয়েতে গিয়েছিলেন। তারপরে কি করলো? পুলওয়ামা করে দিল। আমি বলছি নওয়াজ শরীফের পেছনে জড়িত, এরপর পেছনে জড়িত ছিল সেনা।
কিন্তু পড়লো কার ঘাড়ে? পড়লো তো পাকিস্তানের ঘাড়ে। তারপরে উড়ি হলো, সার্জিক্যাল স্ট্রাইক হলো, তার পাল্টা কি হলো? পেহেলগাঁও হলো। পেহেলগাঁওয়ের পর ওই 24টা প্রাণ যখন গেল, 24টা না 26টা, তখন মোদিজি বলেছিল আমি প্রত্যেকটা সিঁদুরের দাম নেব। তোমরা আমার মেয়েদের সিঁদুর মুছেছ তো, ওই সিঁদুরের দাম নেব। ওই সিঁদুরের দাম নেওয়ার জন্য নাম দেওয়া হয়েছিল সিন্ধু, অপারেশন সিন্দুর, এবং মেরে তক্তা করে দিয়েছিল। এখন আবার একটা লাগবে, খুব শিগগিরই লাগবে, আবার একটা লাগবে। সেই পাকিস্তানকে যদি বাংলাদেশ ডেকে নিয়ে আসে, তাহলে পরে ভারত কি খুব ভালো চোখে দেখবে? এটা কি আশা করা যায়? এখনো বলা যায় যে ভারত আমার কেন শত্রু? এগুলো ভাবাই তো বাতুলতা। তবে বাংলাদেশে স্থিতিশীলতা আনতে গেলে এবং ভারতবর্ষে যদি স্থিতিশীল রাখতে চায় সেভেন সিস্টার এবং উন্নত দক্ষিণ পূর্ব এশিয়াকে, তাহলে ওখানে আওয়ামী লীগকে ভারত জারের প্রতিষ্ঠা করতেই হবে, এবং যেন তেন প্রকারেণ আওয়ামী লীগকে ওখানে প্রতিষ্ঠা ভারত করবেই। সেটা আমার এখানে দ্বিমত আছে। আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করুক, বিএনপি কে প্রতিষ্ঠা করুক, সেটা প্রশ্ন না। সুস্থ গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবে কিনা এবং মৌলবাদের বিরুদ্ধে লড়বে কিনা, এই দুটো জিনিসকে খুব করতে হবে। ওখানে আওয়ামী লীগ না এসে চিঙ্কু বাবু আসতে পারে, কোনো সমস্যা নেই। বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নেবে, কিন্তু বাংলাদেশের জনগণকে গ্লোবাল যে মাপকাঠি, আন্তর্জাতিক যে মাপকাঠি, সেখানে সিদ্ধান্ত নিতে হবে যে তারা অল ইনক্লুসিভ পলিটিক্স করবে, নাকি শুধুমাত্র তাদের একমাত্র এজেন্ডা থাকবে যে হ্যাঁ ভারত বিরোধিতা যারা করছে আমরাই একমাত্র, তারাই আমাদের বন্ধু, আর বাদ বাকি যারা আছে তারা আমাদের বন্ধু নয়। এইটা সিদ্ধান্তটা কিন্তু বাংলাদেশের নাগরিককে নিতে হবে। আপনি যেটা বললেন আমি তার সঙ্গে আমি ইনক্লুড করছি, যে দেখুন আজকে আমাদের যে প্রসঙ্গটা, যে কে কার উপর নির্ভরশীল, ভারতবর্ষ বাংলাদেশের উপর নির্ভরশীল নাকি বাংলাদেশ ভারতবর্ষের উপর নির্ভরশীল। আমি আপনাকে কিছু তথ্য দিচ্ছি। বাংলাদেশ যা এক্সপোর্ট করছে বা ইম্পোর্ট করছে, চাল ইম্পোর্ট করছে কি করছে, আর এক্সপোর্টের মধ্যে একটাই আছে, সেটা হচ্ছে আপনার কাপড় আর লেবার। এই দুটো ছাড়া, এক্সপোর্ট ছাড়া নেই।